इस वक्त सभी की नजर पश्चिम बंगाल पर टिकी है। जिस तरह से ट्रेनी डॉक्टर के साथ बलात्कार और हत्या की घटना को अंजाम दिया गया, जूनियर डॉक्टर्स हड़ताल पर उतर चुके हैं। उनकी रैली भी लगातार जारी है और इसमें आम नागरिक भी आंदोलन करते नजर आ रहे हैं। और इसी पूरे मुद्दे पर बात की है हमारी संवाददाता ने कांग्रेस प्रवक्ता अशोक भट्टाचार्य से। इस दौरान उन्होंने इस मुद्दे पर न्यूज यूएनआई से बात करते हुए क्या कुछ कहा, आइए आपको सुनाते हैं। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারবার আসছে নিরাপত্তার প্রশ্ন, আরজিকরের ইস্যু, সাগর দত্ত, আর যদি দেখেন যে ডিভিসির ছাড়া চলে বারবার বন্যা বিধ্বস্ত দক্ষিণবঙ্গ, সেখানেও কিন্তু আছে সেই নিরাপত্তার প্রশ্ন, সেখানে বাদ নিরাপত্তা, কিন্তু ঘুরে ফিরে সেই নিরাপত্তার প্রশ্নতেই এসে দাঁড়াচ্ছে বিষয়টা। নিরাপত্তা দেওয়া কি এতটাই কঠিন? আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই নিউজ আর আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। আর আজ আমরা কথা বলবো কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্যের সঙ্গে। দাদার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আরজিকর ঘটনার পর সাগর দত্ত বারবার এই যে নিরাপত্তার দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নামতে হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো কোনো নতুন কথা নয়। আমাদের প্রাক্তন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বারবার করে এটা বলেছিলেন, আমরাও এখনো বলছি। বর্তমান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও বলছেন, সামগ্রিকভাবে বাংলার মানুষ বলছে যে হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে একটা ভয়ঙ্কর দুর্নীতির আখড়া করে উঠেছে। প্রত্যক্ষভাবে শাসক দলের মতো, তার মধ্যে অনেক অনেক রকম নোংরা কাজ, মানে মানে মর্গের দেহ পাচার থেকে শুরু করে মানে ডেটল, ফিনাইল, তুলো, সেটারও মানে কালোবাজারি, মানে কোনোটা বাদ যাচ্ছে না। তার সামগ্রিকভাবে তার একটা প্রভাব তো নিরাপত্তার উপরে এসে পড়বে। সে রোগীর নিরাপত্তা হোক, চিকিৎসক নিরাপত্তা হোক, রোগীর পরিবারের নিরাপত্তা হোক, সবটাই আজকে সামগ্রিকভাবে আক্রান্ত। শুধু তাই নয়, আরজিকরের আন্দোলনে কিন্তু জুনিয়র চিকিৎসকদের মুখে বারবার একটা কথা শোনা গেছে, সেটা হলো থ্রেট কালচার, যে হসপিটালগুলোর মধ্যে থ্রেট করা হচ্ছে। আপনি দেখছেন না তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কি ভাষায় থ্রেট করছেন? একজন জনপ্রতিনিধি, মানুষের ভোটে জিতেছেন, বিধানসভার সদস্য, কোন দলের সদস্য বড় কথা নয়, বিধানসভা আইনসভার সদস্য। আমি যদি এইভাবে ব্যাপারটাকে দেখি, প্রকাশ্যে থ্রেট দিচ্ছেন, থ্রেট কালচার। আমি অন্য কোনো দলের আভ্যন্তরীণ ব্যাপারে না গলাতেই চাই না, সে রুচি, রাজনৈতিক সংস্কৃতি আমার নয়, আমার দলেরও নয়। কিন্তু তারপরেও দেখুন, আপনি যদি দেখেন ওই ওদের তৃণমূলের ছাত্র সংগঠনের নেত্রী কোন একটা শর্ট ফিল্ম করবে, মানে সেইটার ওপরেও কোপ নেমে আসছে। মানে ঘরে বাইরে কাউকে বিশ্বাস করতে পারছে না তৃণমূল, কাউকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এখানে যে নিরাপত্তার যে প্রশ্ন চিকিৎসকরা বলছেন, কিন্তু সেখানে হুমায়ুন কবিরের কথাতেও যেটা এসে দাঁড়াচ্ছে, সে কিন্তু একটা অভিযোগ উঠছে যে বিনা চিকিৎসায় রোগী মৃত্যু, মানে জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতিতে নামছে, এই কর্মবিরতির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এই অভিযোগটা আনছে। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট তার একটা পর্যবেক্ষণ দিয়েছেন, জুনিয়র ডাক্তারদের বলেছিলেন কাজে যোগ দিতে, এবং এই বিষয়টা খুব স্পর্শকাতর একটা বিষয়। আমরাও বলেছিলাম যে মাঝামাঝি একটা পথ খুঁজে বার করা, হোক। জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে, মানে এখানে মানে এই সমর্থনের জায়গা থেকে সরে যাওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু এটা পাশাপাশি যাতে স্বাস্থ্য পরিষেবাটা বিঘ্নিত না হয় কোনোভাবে, যাতে রোগীর যারা ছুটে আসছেন গ্রামগঞ্জ থেকে চিকিৎসার জন্য, বা শহরতলি থেকে ছুটে আসছেন চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে, তারা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, পরিষেবা থেকে বঞ্চিত না হন, এই বিষয়টা পাশাপাশি লক্ষ্য রাখবো। আন্দোলনের পথে চলবে। এটাও তো সত্যি যে আমাদের রাজ্যে, শুধু আমাদের রাজ্যের না, কিন্তু সারা দেশেই যদি আপনি স্বাস্থ্য পরিকাঠামো বা অর্থনৈতিক পরিকাঠামোর দিকে দেখেন, তাহলে অধিকাংশ মানুষের এই সরকারি হাসপাতালের ওপর নির্ভর করে স্বাস্থ্য ব্যবস্থা চলছে, তাই নয় কি? তো সেই জায়গায় চিকিৎসা ব্যবস্থা একটা জরুরি পরিষেবা, সেখানে নিরাপত্তার প্রশ্ন ওঠা, সেখানে কর্মবিরতি, এটাও তো ঠিক মানে কেমন? আমি একটা কথা আপনাকে বলছি, মানুষ তার শেষ অস্ত্র হিসাবে আন্দোলনকে বেছে নেয়, বন্ধকে বেছে নেয়, কর্মবিরতিকে বেছে নেয়। আমি আবার বলছি, স্বাস্থ্য পরিষেবার বিঘ্নিত হওয়ার ব্যাপারটাকে আমরা কখনোই সেই অর্থে এন্ডোর্স করছি না, এবং বারবার বলছি একটা মাঝামাঝি পথ খুঁজে বার করা উচিত। আন্দোলনের পথে চলবে,
কিন্তু রোগী পরিষেবা যাতে ব্যাহত নয়, কিন্তু আপনাকে ভাবতে হবে যে সামগ্রিকভাবে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। তাই যদি না হয়, সামান্য সিভিক ভলেন্টিয়ার কোথা থেকে এত বড় সাহস, কোথা থেকে অথরিটি পায়? এই প্রশ্নটাও আসছে যে পুলিশের মতো একটা জায়গা, একটা প্রশাসনিক যারা মানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিকের জায়গায় একটা নিরাপত্তার দায়িত্বে আছে, সেই জায়গাতে সিভিক ভলেন্টিয়ার যাদের মানে সেভাবে কোনো বেসিক আইডেন্টিটি দেওয়া হয় না অথবা মহামান্য কলকাতা হাইকোর্ট তার নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের কাজ কি কি হতে পারে, কোন কোন চৌহদ্দির মধ্যে তারা থাকতে পারেন। তাদের ভোটের কাজে লাগানো হচ্ছে, তাদের দিয়ে তোলানো হচ্ছে, তাদের আজকে আগুনের মুখে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। মানে তারা তো দুটো পয়সার জন্য চাকরিটা করতে গেছে, তারা তো আমার আপনার ঘরের মা কেউ ভাই বোনেরা, তারা তো শ্রেণী সূত্র নয়, আমরা তাদের শ্রেণী সূত্র বলতে চাই না। এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাদের আজকে আগুনের মুখে ঠেলে দেওয়া হলো। তারপরেও দেখা যাচ্ছে এই যে এত আন্দোলন চলছে, তারপরেও কিন্তু আরজি করে যে নৃশংস ঘটনা হলো, সে তারপরেও পূর্ব বর্ধমান, বীরভূম বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ আসছে। এটা কিন্তু বন্ধ হচ্ছে না। দেখুন, আপনি দুটো ব্যাপারটাকে এক করে ফেলাটা খুব মুশকিল। ব্যাপারটা হচ্ছে শ্লীলতাহানি, ধর্ষণের মতন ঘটনা, কিন্তু অ্যাটাচ তো নির্যাতনের মতন ঘটনা, এই ঘটনা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বিগত 10-15 বছর আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার প্রশ্ন বা আমাদের কথা এটা নয়, কেউ কি বলছে যে তৃণমূল করেছে? কেউ তো বলছে না। কেন বলতে যাবে? যাদের দিকে আঙুল উঠছে তাদের তৃণমূল নয়। প্রশ্নটা হচ্ছে তাদের বাঁচানোর চেষ্টা। কে সন্দীপ ঘোষ? কত বড় মাতব্বর, মানে কত বড় জায়গায় আছে সে। মহামান্য কলকাতা হাইকোর্ট তার নির্দেশিকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের কাজ কি কি হতে পারে, কোন কোন চৌহদ্দির মধ্যে তারা থাকতে পারেন। তাদের ভোটের কাজে লাগানো হচ্ছে, তাদের দিয়ে তোলানো হচ্ছে, তাদের আজকে আগুনের মুখে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। মানে তারা তো দুটো পয়সার জন্য চাকরিটা করতে গেছে, তারা তো আমার আপনার ঘরের মা কেউ ভাই বোনেরা, তারা তো শ্রেণী সূত্র নয়, আমরা তাদের শ্রেণী সূত্র বলতে চাই না। এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাদের আজকে আগুনের মুখে ঠেলে দেওয়া হলো। তারপরেও দেখা যাচ্ছে এই যে এত আন্দোলন চলছে, তারপরেও কিন্তু আরজি করে যে নৃশংস ঘটনা হলো, সে তারপরেও পূর্ব বর্ধমান, বীরভূম বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ আসছে। এটা কিন্তু বন্ধ হচ্ছে না। দেখুন, আপনি দুটো ব্যাপারটাকে এক করে ফেলাটা খুব মুশকিল। ব্যাপারটা হচ্ছে শ্লীলতাহানি, ধর্ষণের মতন ঘটনা, কিন্তু অ্যাটাচ তো নির্যাতনের মতন ঘটনা, এই ঘটনা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে এবং বিগত 10-15 বছর আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার প্রশ্ন বা আমাদের কথা এটা নয়, কেউ কি বলছে যে তৃণমূল করেছে? কেউ তো বলছে না। কেন বলতে যাবে? যাদের দিকে আঙুল উঠছে তাদের তৃণমূল নয়। প্রশ্নটা হচ্ছে তাদের বাঁচানোর চেষ্টা। কে সন্দীপ ঘোষ? কত বড় মাতব্বর, মানে কত বড় জায়গায় আছে সে, ভাবতে হবে। হঠাৎ করে যে সকালবেলা পদত্যাগ করছে চাকরি ছেড়ে দিচ্ছে, তাকে বিকালবেলা রিওয়ার্ড পোস্টিং দেওয়া হচ্ছে, রিওয়ার্ড পোস্টিং যাকে বলা হয়, পুরস্কার হিসাবে একটা পোস্টিং দেওয়া হচ্ছে। কারণ কি কারণ? এখান থেকেই তো মানুষের ক্ষোভ বিক্ষোভ, এখান থেকে মানুষের সন্দেহ, এখান থেকে মানুষের মনে প্রশ্ন জেগে উঠছে। এর বাইরে কিছু না। শুধু উনিই না, কিন্তু বারবার কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে, রাজ্য পুলিশের বিরুদ্ধেও প্রশ্ন আসছে এবং বিনীত গোয়েলদেরও দেখা গেল কিন্তু অ্যাকচুয়ালি পদত্যাগ না, ওদেরকে দেখা এইটাই তো আপনাকে আমি বলতে চাইছি, এইটাই তো আপনার প্রশ্নের উত্তরে এইটাই তো আমি বলতে চাই যে শ্লীলতাহানি, ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা এটা একটা সামাজিক ব্যাধি, সামাজিক অপরাধ। কিন্তু যখন আমি তার সাথে যুক্ত, তার সাথে সে বিষয়ে অভিযুক্তর বিরুদ্ধে যখন আঙুল উঠছে, যখন আমি তাদের আড়াল করতে যাচ্ছি, আমার প্রচেষ্টার মধ্যে যখন তাদের আড়াল করার চেষ্টা ফুটে উঠছে, তখনই তো আমার দিকে আঙুল উঠবে যে কেন আমি তাদের আড়াল করবো? তারা কে? কেন আড়াল করছি?
কিন্তু অথচ এই যে প্রশ্নটা যে বারবার পুলিশকে রাজনীতির মধ্যে টেনে আনা বা জড়িয়ে ফেলা, এই জিনিসটা কিন্তু এখন নতুন নয়। যখন আমাদের মুখ্যমন্ত্রী বিরোধী দলে ছিলেন তখন তিনি বাম শাসনেও কিন্তু উনিই বলতেন যে পুলিশকে কেন পদে রাখা হচ্ছে, যদি ওনাকে পদে রাখা হয় তাহলে কি করে তথ্য প্রমাণ লোপাট করা হবে, কি করে সত্যি সামনে আসবে, তাই না? না না, একদম দেখুন, রাজনৈতিক তরজার মতন চলবে, এটা নতুন কোনো কিছু ব্যাপার নয়। আমার অভিযোগ থাকতে পারে পুলিশের প্রতি, আপনার অভিযোগ থাকতে পারে পুলিশের প্রতি। পুলিশ নিজে কি করছে এই জায়গাটা সবথেকে বড় কথা। কিন্তু পুলিশের মাথার উপরে তো অবভিয়াসলি স্বরাষ্ট্র মন্ত্রক, যেমন নিচু কর্মীদের 100 বার, উপরে আইপিএস আছে। এই জন্যই তো আজকে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এমন এক নাগরিক সমাজের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। দল মত পতাকা অনেকে চেষ্টা করছে বিভিন্নভাবে এটাকে নানান ব্যাপারে গ্র্যাব করার, প্রদূষিত করার, দখল নেওয়ার। কিন্তু এত সত্ত্বেও বলছি, একটা নাগরিক সমাজ যারা সব কিছুকে রং মত পতাকা একদিকে ফেলে রেখে নেমেছে, এবং এটা স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে এটা প্রথম ঘটনা। কিন্তু এই ধরনের নাগরিক সমাজের মানে দলীয় রং দলীয় পতাকা বাদ দিয়ে এই ধরনের মুভমেন্ট, এই কারণেই তো হচ্ছে। কারণটা তো এইটা, এর বাইরে তো কিছু না। আমি একটা প্রশ্ন, যে আপনি জানেন যে ন্যায় সংহিতাতে কিন্তু কিছুটা হলে পুলিশের শক্তি বৃদ্ধি করা হয়েছে, মানুষকে এখন অভিযোগ করতে হলে পুলিশের রিপোর্টের উপরও নির্ভর করতে হচ্ছে। তো তারপরেও কি মনে হচ্ছে যে অপরাধীরা কি আদৌ ভয় পাচ্ছে? যদি পুলিশকে অপরাধী ভয় না পায় তাহলে কি অপরাধ প্রবণতা যেটা সেটা কি আদৌ না, কমবে? ন্যায় সংহিতার ব্যাপার নিয়ে যদি আলোচনা করতে চান, দীর্ঘ সময় আলোচনা করতে হবে। এটা একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকার চলছে সারা দেশে, ফ্যাসিস্ট সরকার। যারা মনে করেছে কোনো কিছু আলোচনা ছাড়া, অমুক ছাড়া তমুক ছাড়া একটা কিছু ইম্পোজ করে দেবে। পার্লামেন্টে গত লোকসভায় 69টা বিল এভাবে তারা পাশ করিয়েছে। ন্যায় সংহিতা নিয়ে যে ধরনের আলোচনা, যতটা চর্চা হওয়ার কথা ছিল ততটা চর্চা হয়নি, সংসদেও হয়নি, সংসদের বাইরেও হয়নি। সংখ্যাধিক্যের জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা আইনকে তারা পাশ করিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখা যাবে পরবর্তী সময়। আচ্ছা, রাজ্যের শাসক দল বলছে যে কেন্দ্র সরকার ইডি সিবিআই কে ব্যবহার করছে, আবার বিরোধীরা বলছে যে শাসক দল পুলিশকে ব্যবহার করছে। মানে আদৌ কি রাজ্যে কোনো লাভ হচ্ছে তাতে? এই জন্যই তো আমরা বারবার করে, যখনই কোনো বিচার এই তদন্ত চাইছি আমরা আমাদের দলের পক্ষে থেকে, আমরা তো বারবার করে বলছি যে মহামান্য আদালতের পর্যবেক্ষণে সেটা হোক। এই একই কারণে বলছি, অন্য কোনো কারণ না। মহামান্য আদালতের পর্যবেক্ষণে হোক অন্তত এই রাজ্যে যেটা হবে, না হলে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে যায়। কংগ্রেস কি বিশ্বাস করে যে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, এই যে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বারবার দুর্নীতির প্রশ্ন দেখুন, উঠছে? প্রশ্ন হচ্ছে যে ইডি সিবিআই কে 2014-তে ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী সরকার ব্যবহার করেছে, ভীষণভাবে ব্যবহার করেছে। আমরা দেখেছি পি চিদম্বরমের মতন মানুষ, তাকে পাঁচিল টপকে গ্রেপ্তার করেছে। রাহুল গান্ধীকে 5 দিনে 54 ঘন্টা জেরা করেছে। সোনিয়া গান্ধী দুরারোগ্য রোগে আক্রান্ত একজন মহিলা, তাহলে তিনিও জেরা থেকে বাদ যাননি। ন্যাশনাল হেরাল্ডকে অপদস্থ করা হয়েছে, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত এমন একটা নিউজ পেপার, তাকে হ্যারাস করা হয়েছে, কোনো কিছু আজ অব্দি প্রমাণ করতে পারলো না। আপনি দেখুন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। আর পশ্চিমবঙ্গে এসে ইডি আর সিবিআই ওই কেষ্ট বিষ্টু জগা পচা হেদো কালু এদের পেছনেই ঘুরছে, আর কাউকে খুঁজছে না। তো আমার কথা না, মহামান্য আদালত বলেছেন রাঘব বোয়াল্লা কোথায়, এখানেই তো প্রশ্নটা ওঠে। অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে কি বলবেন? তাকে কোর কমিটিতে রেখে দেওয়া একই জায়গায়। দেখুন, তাদের দলের ব্যাপারে এ নিয়ে আমার কিছু বলার নেই। লড়াইটা তো শুধু আমাদের লড়াই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে না, আমাদের লড়াই তৃণমূলের রাজনৈতিক পলিসির বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। আপনাদের যে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হলো অধীর রঞ্জন চৌধুরী থেকে শুভঙ্কর সরকার, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? রুটিন পরিবর্তন, একেবারে রুটিন পরিবর্তন। আচ্ছা, যদি পুলিশকে অপরাধী ভয় না পায় তাহলে কি অপরাধ প্রবণতা যেটা সেটা কি আদৌ না, কমবে? ন্যায় সংহিতার ব্যাপার নিয়ে যদি আলোচনা করতে চান, দীর্ঘ সময় আলোচনা করতে হবে। এটা একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকার চলছে সারা দেশে, ফ্যাসিস্ট সরকার। যারা মনে করেছে কোনো কিছু আলোচনা ছাড়া, অমুক ছাড়া তমুক ছাড়া একটা কিছু ইম্পোজ করে দেবে। পার্লামেন্টে গত লোকসভায় 69টা বিল এভাবে তারা পাশ করিয়েছে। ন্যায় সংহিতা নিয়ে যে ধরনের আলোচনা, যতটা চর্চা হওয়ার কথা ছিল ততটা চর্চা হয়নি, সংসদেও হয়নি, সংসদের বাইরেও হয়নি। সংখ্যাধিক্যের জোরে, সংখ্যাগরিষ্ঠতার জোরে একটা আইনকে তারা পাশ করিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখা যাবে পরবর্তী সময়। আচ্ছা, রাজ্যের শাসক দল বলছে যে কেন্দ্র সরকার ইডি সিবিআই কে ব্যবহার করছে,
আবার বিরোধীরা বলছে যে শাসক দল পুলিশকে ব্যবহার করছে। মানে আদৌ কি রাজ্যে কোনো লাভ হচ্ছে তাতে? এই জন্যই তো আমরা বারবার করে যখনই কোনো বিচার এই তদন্ত চাইছি আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমরা তো বারবার করে বলছি যে মহামান্য আদালতের পর্যবেক্ষণে সেটা হোক। এই একই কারণে বলছি, অন্য কোনো কারণ না। মহামান্য আদালতের পর্যবেক্ষণে হোক অন্তত এই রাজ্যে যেটা হবে, না হলে ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে যায়। কংগ্রেস কি বিশ্বাস করে যে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, এই যে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বারবার দুর্নীতির প্রশ্ন দেখুন, উঠছে? প্রশ্ন হচ্ছে যে ইডি সিবিআই কে 2014-তে ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী সরকার ব্যবহার করেছে, ভীষণভাবে ব্যবহার করেছে। আমরা দেখেছি পি চিদম্বরমের মতন মানুষ, তাকে পাঁচিল টপকে গ্রেপ্তার করেছে। রাহুল গান্ধীকে 5 দিনে 54 ঘন্টা জেরা করেছে। সোনিয়া গান্ধী দুরারোগ্য রোগে আক্রান্ত একজন মহিলা, তিনিও জেলা থেকে বাদ যাননি। ন্যাশনাল হেরাল্ডকে অপদস্থ করা হয়েছে, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত এমন একটা নিউজ পেপার, তাকে হ্যারাস করা হয়েছে, কোনো কিছু আজ অব্দি প্রমাণ করতে পারলো না। আপনি দেখুন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। আর পশ্চিমবঙ্গে এসে ইডি আর সিবিআই ওই কেষ্ট বিষ্টু জগা পচা হেদো কালু এদের পেছনেই ঘুরছে, আর কাউকে খুঁজছে না। তো আমার কথা না, মহামান্য আদালত বলেছেন রাঘব বোয়ালদা কোথায়, এখানেই তো প্রশ্নটা ওঠে। অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে কি বলবেন? তাকে কোর কমিটিতে রেখে দেওয়া একই জায়গায়। দেখুন, তাদের দলের ব্যাপারে এ নিয়ে আমার কিছু বলার নেই। লড়াইটা তো শুধু আমাদের লড়াই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে না, আমাদের লড়াই তৃণমূলের রাজনৈতিক পলিসির বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। এখানে ব্যক্তিটা আপনাদের কি যে আছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হলো অধীর রঞ্জন চৌধুরী থেকে শুভঙ্কর সরকার, এই বিষয়টাকে কিভাবে এটা দেখছেন? একটা রুটিন পরিবর্তন, একেবারে রুটিন পরিবর্তন। আপনারা তো কিন্তু কখনো জিজ্ঞাসা করেন না, অনেকে না, বলছে আপনারা যে কি কখনো জিজ্ঞাসা করেছিলেন দিলীপুর সরে গিয়ে কেন সুকান্ত মজুমদার রয়েছে? সুকান্ত মজুমদার চলে গিয়ে অন্য কেউ হতে পারে, এটা তাদের দলের ব্যাপার। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে অধীর রঞ্জন চৌধুরী কট্টর তৃণমূল বিরোধী। এগুলো মিডিয়া তৈরি করা নাই, এগুলোর সাথে এগুলো কোনো রকম যোগাযোগ নেই। আচ্ছা, কংগ্রেসের এখন যে মানে 2026-এ বিধানসভা ভোট আছে এবং এখন আপনাদের রাহুল গান্ধী যিনি আছেন, তো আপনাদের কংগ্রেসের ভেতরে কি কোনো পরিবর্তন আসবে? মানে পশ্চিমবঙ্গে কি আপনারা বিধানসভা আসন জেতার জন্য সেই শক্তিটা দেখাবেন যেটা আমরা লোকসভায় কিন্তু দেখা যায়নি? সব রাজ্যেই জেতার জন্যই ঝাঁপাচ্ছি। পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের সংগঠন চলেছে বা চলছে, এটা নিয়ে আমরা খুব একটা ব্যাপার না। আর আপনার প্রশ্নের উত্তরে বলি, কোন সভাপতি পরিবর্তন? সোনিয়া গান্ধী সভানেত্রী ছিলেন, রাহুল গান্ধী হয়েছেন, রাহুল গান্ধী সরে গেছেন, মল্লিকার্জুন খাড়গে সভাপতি হয়েছেন। মানে সময়ের নিয়মে তো একজনকে সরতে হবে, এটাই রুটিন চেঞ্জের ব্যাপার। আপনার এই চ্যানেলের সিও আজ যে আছেন কালকে অন্য কেউ হতে পারে, এতে অসুবিধার কি? মূল ব্যাপারটা হচ্ছে দল এবং দলের পলিসি, ব্যক্তি এখানে বড় কথা নয়। যারা যাদের কথা বলছেন তারা আমাদের সবাই শ্রদ্ধেয় নেতা, অতীত তো এখনো নেতাই আছেন আমাদের, অসুবিধার কিছু নেই এখানে। হ্যাঁ, বলতে চাইছি যে আপনাদের কর্মসূচিটা কি হবে আমাদের কর্মসূচি তো 2026-এর এই একদম 2026-এর জন্য আমরা ভেবে এগোচ্ছি, আমরা পথেই রয়েছি। আমরা মানুষের থেকে দূরে সরে যাইনি, আমরা হেরে গেছি কিন্তু আমরা হারিয়ে যাইনি। আমরা হেরে গেছি, আবার বলছি আমরা হারিয়ে যাইনি। আমার শেষ প্রশ্ন যে একদিকে যে বন্যা বিধ্বস্ত এলাকা, সেখানে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ডিভিসি ছাড়া জলে যে বন্যা হয়েছে, কিন্তু এটা তো শুধু এ বছর না, এটা প্রতি বছরই হচ্ছে। এবং আপনি দেখেছেন যে যখন আমাদের 2024-এ লোকসভা ভোটের পর যে বাজেট অধিবেশন হলো, সেখানে কিন্তু দেখা গেল বাংলার জন্য সেভাবে বন্যা বিধ্বস্ত এলাকার জন্য সেভাবে কোনো প্যাকেজ রাখা হয়নি। এটা নিয়ে প্রশ্ন উঠেছে, তো আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? কিভাবে আমরা তো দেখবেন বলেছি বিষয়টা? যে এখানে আমাদের যত ইচ্ছা লড়াই থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। রাজ্য যদি বঞ্চিত হয়, মুখ্যমন্ত্রী ডাকুন আমাদের সবাইকে, সব সব দলকে ডাকুন না, সবাই মিলে ওনার নেতৃত্বে যাব আমরা, অসুবিধা কি? 100 দিনের কাজের টাকা বঞ্চনা হচ্ছে, আমরা বলেছি চলুন সুপ্রিম কোর্টে, টাকা আদায়ের জন্য জননেতা সরকার তো করেছিলেন, অসুবিধা তো হয়নি। 100 দিনের টাকা পাচ্ছে না, সুপ্রিম কোর্টে যেতে পারতাম আমরা, ওনার নেতৃত্বে আমরা যাব। উনি থাকবেন সবার আগে, উনি আমাদের নেত্রী, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নন। একদমই না। বন্যার ক্ষেত্রে যে ব্যাপারটা, যদি রাজ্যকে বঞ্চনা করা হয়, ওনার নেতৃত্বে উনি ডাকতে পারতেন সবাইকে, সবাই মিলে একসাথে আমরা যেতাম। অন্তত আমাদের দলের তো এ নিয়ে কোনো রকম আপত্তির ব্যাপার নেই, কোনো কিছু ব্যাপার নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সদিচ্ছা, আজকে ভাবুন 2011 থেকে 2024 ঘাটাল মাস্টার প্ল্যান হলো না কেন? আইনি জটিলতা, কেন্দ্র রাজ্যের সম্পর্কের জটিলতা, সবকিছুকে কাটিয়ে উঠেও আমি যদি প্রশাসনে থাকি, এটা আমার দায়বদ্ধতা। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতো,
ওই কেলেঘাই নদীর জলে বিস্তীর্ণ বাঁশকুড়া, ঘাটাল, ওই কালনা যেভাবে ওই অঞ্চলটা ডুবছে, হতো না এটা? পারলো না, এ ব্যর্থতা এই সরকারের। আগের সরকার পারেনি, এই সরকারও পারলো না। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান যেটা দেব বলছেন যে এটা একটা প্রসিডিউরের মধ্যে রয়েছে এবং মিনিমাম 5 বছর অনন্তকাল তো লাগবে। এই প্রসিডিওর চলবে না, অনন্তকাল। দেব কবে থেকে সাংসদ? 10 বছর। তাহলে আর উনি এখনো বলছেন এটা 5 বছর লাগবে। এসব মানুষকে বোকা বানানোর কথা হচ্ছে। 2011 থেকে 2024 13টা বছর হয়ে গেল, এখনো বলছেন 5 বছর লাগবে ঘাটাল মাস্টার প্ল্যান। এত দেরিতে ভাবলেন কেন? ঘাটাল মাস্টার প্ল্যানের কথা এত দেরিতে ভাবার কি ছিল? 10 বছর সাংসদ ছিলেন উনি। এগুলো হচ্ছে মানুষের ওই 3টে হাত থাকে, ডান হাত বাঁ হাত অজুহাত, এটা হচ্ছে অজুহাত। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দেখছেন ইউএনআই নিউজ আর আমরা কথা বলছিলাম এতক্ষণ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্যের সঙ্গে। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। इस दुर्गा पूजा न्यूज UNI लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना एड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई-बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।